সুদে পায়ে পায়ে কেটে গেল ২০২০ সাল। একটা ভয়াবহ সময় দিয়ে কেটে গেল এই একটা বৎসর। এই বিদায়ী বৎসরে স্মরণীয় করে রাখার মতো কিচ্ছু নেই আমাদের। অবরুদ্ধ সময়টাকে একটু রাঙিয়ে রাখার প্রয়াসে শাশ্বত ভাবনা টিটু ফেসবুক পেজের আয়োজন শুরু করেছিলাম কথায় সুরে শিরোনামের অনুষ্ঠানমালা। সেই ধারাবাহিকতার অংশ হিসাবে আজ ২৭শে ডিসেম্বর ২০২০ আমি উপস্থিত থাকছি কিছু নতুন মুখ নিয়ে। আমি একে একে সবাইকে পরিচয় করিয়ে দিচ্ছি। এই নতুন মুখগুলো বয়সে যদিও তরুণ, কিন্তু ইতিমধ্যেই তাদের সঙ্গীত পরিবেশনায় উজ্জ্বল সাক্ষ্য রেখেছেন। আমি প্রথমে আজকের অনুষ্ঠানের অতিথি আলোচক বাবু স্বরূপ চক্রবর্তীকে যুক্ত করছি। বাবু স্বরূপ চক্রবর্তী একজন প্রখ্যাত শিক্ষাবিদ এবং সংগঠক। আমি এখন যুক্ত করছি আরেকজন শিক্ষাবিদ এবং সঙ্গীত শিল্পী গৌরী দাসকে। আমি যুক্ত করে নিচ্ছি তরুণ একজন সঙ্গীত শিল্পী সৈকত দত্ত এবং তার সাথে যুগলবন্দী হয়ে আছে আরো একজন তরুণ শোভন বিশ্বাস। সৈকত দত্ত এবং শোভন বিশ্বাস। আমি যুক্ত করছি আরো একজন তরুণ, বয়সে খুবই তরুণ সঙ্গীত শিল্পী ইতুন দত্তকে। নমস্কার। সেই সাথে আজকের অনুষ্ঠানের সর্বকনিষ্ঠ শিল্পী, যে এখনো মাত্র দশম শ্রেণীতে পড়ে, রাজশ্রী দাস সৃষ্টিকে। সৃষ্টিকে এই মুহূর্তে ক্যামেরাতে আমরা দেখতে পাচ্ছি না। যাই হোক, সৃষ্টি যখন তার সম্ভবত সৃষ্টির কানেকশনটা একটু লস্ট হয়ে গেল, যখনই আসবে আমরা যুক্ত করে নেব। এখন আমরা আজকের অতিথি আলোচক বাবু স্বরূপ চক্রবর্তী মহোদয়, তার কাছ থেকে আমাদের যে গ্রাম সাতকানি উপজেলা কাঞ্চনা গ্রাম, সেই গ্রামের যে সাংস্কৃতিক ঐতিহ্য, সেই ঐতিহ্যকে একটু, সেই ইতিহাস এবং বর্তমানকে একটু তুলে ধরার জন্য আমি বাবু স্বরূপ চক্রবর্তীকে অনুরোধ জানাচ্ছি। স্বরূপ দা, ফ্লোর তোমার। শুভ সন্ধ্যা। শাশ্বত ভাবনায় টিটো ফেসবুক পেজের আয়োজনে কথা ও সুরে অনুষ্ঠানের সঞ্চালক স্নেহাস্পদ শুভাশিস দাস টিটুকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে যারা আজকের এই আয়োজনে আমাদের সাথে আছেন, অনুষ্ঠান দেখছেন, উপভোগ করছেন এবং পরবর্তীতে মতামত দিয়ে আমাদেরকে ধন্য করবেন, সেই সকল দর্শক শ্রোতা সবাইকে জানাচ্ছি আমার বিনম্র শ্রদ্ধা, প্রণাম এবং শুভেচ্ছা। ডিসেম্বর মাস বিজয়ের মাস, মহান স্বাধীনতা যুদ্ধের স্মৃতি বিজড়িত মাস। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধে অনেক ত্যাগ তিতিক্ষা রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি আমাদের লাল সবুজের পতাকা, আমাদের স্বাধীন একখণ্ড ভূখণ্ড। এই স্বাধীনতার জন্য যারা আত্মত্যাগ করেছেন, যারা জীবন বিসর্জন দিয়েছেন, সেই সব বীর শহীদদের আমি
এই অনুষ্ঠানের পক্ষ থেকে স্মরণ করছি, এবং সেই সাথে স্মরণ করছি আমাদের প্রখ্যাত দেশবরেণ্য বুদ্ধিজীবী কাঞ্চনার প্রাণপুরুষ শহীদ রায় সাহেব কামিনী কুমার ঘোষকে। আরো স্মরণ করছি এই মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ কাঞ্চনার সেই 12 জন আমাদের আপন জন যাদের হারিয়েছি, তাদেরকেও আমি এই অনুষ্ঠানের মাধ্যমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমার একটু পরিচিতি হয়তো দেওয়া প্রয়োজন। টিটু আমার স্নেহাস্পদ, আমার বড় স্বরূপ চক্রবর্তী। কাঞ্চনা অবশ্যই আমার বাড়ি, বাড়ি। লেখাপড়া কাঞ্চনা, আমিলাস কাঞ্চনা বঙ্গচন্দ্রপুর ইনস্টিটিউট, চট্টগ্রাম আর্ট কলেজ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। চাকরিগত কারণে আমি সরকারি চাকরি করি। চাকরিগত কারণে বাংলাদেশের বিভিন্ন জেলায় আমার চাকরি, এবং সেখানে অবস্থান ছিল বেশ কয়েক বছর করে বদলির চাকরি। এবং সর্বশেষ আমি একজন প্রশাসনিক কর্মকর্তা এবং এখন জেলা পর্যায়ের অফিস প্রধান হিসেবে বিগত অর্থাৎ এই বছর মে মাসে আমি সরকারি চাকরি থেকে অবসর নিয়েছি। এই চাকরি জীবন আসলে শুরু এবং শেষ, এখানে খুব উল্লেখযোগ্য কিছু তেমন কিছু নাই, বলার মতো কিছু নাই, গর্ব করার মতো কিছু নাই। জাস্ট জীবিকার তাগিদে একটা চাকরি করেছি। কিন্তু গর্ব করার মতো একটা বিষয় আমার আছে, আমি সেটাই একটু উল্লেখ করব। গর্ব করার মতো যে বিষয়টা, সেটা হচ্ছে আমার জন্ম কাঞ্চনায়। আমি এমন এক সংগঠনের সাথে যুক্ত হয়ে আমি বড় হয়েছি, লালিত হয়েছি, প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পেয়েছি। যে সংগঠনের হাতে করে নিয়েই যে পথ চলা আমার শুরু হয়েছিল, সেই সংগঠনের নাম হচ্ছে কাঞ্চনা পল্লী কল্যাণ সমিতি। এটা আমার গর্বের বিষয় যে কাঞ্চনা পল্লী কল্যাণ সমিতির একজন আমি গর্বিত সদস্য। যদিও আমার স্নেহাস্পদ সুভাষিতা টিটু আমাকে সংগঠক বলেছে, আসলে সংগঠক হিসাবে আমি, হ্যাঁ, সংগঠনে থাকলে হয়তো কোনো না কোনো পদে থেকে কাজ করতে হয়, তবে সংগঠক হিসাবে আমি খুব নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমি স্বাচ্ছন্দ্য বোধ করি একজন কাঞ্চনা পল্লী কল্যাণ সমিতির একজন সাধারণ সদস্য হই। আমি সবসময় বলেছি, কারণ সাধারণ সদস্য হওয়ার সুবিধাটা হচ্ছে নির্দিষ্ট দায়িত্ব থাকলে শুধু সেই দায়িত্বেই কাজ করতে হয়। সাধারণ সদস্য থাকলে সে বেশি সেবা দিতে পারে, সে সব ক্ষেত্রে কাজ করতে পারে। এই জন্য আমি একজন সাধারণ সদস্য হিসেবে গর্বিত। আমি একজন ছিলাম সাধারণ সদস্য, আমি আছি, এবং আমি আজীবন থাকতে চাই এই কাঞ্চনা পল্লী কল্যাণ সমিতির একজন সাধারণ সদস্য হিসাবে। পল্লী কল্যাণ সমিতির আমি বলেছি আমার গর্ব করার মতো। কেন গর্ব করার মতো, আমি এবার একটু বিশ্লেষণ না করলে মনে হয় বোঝা যাবে না। আমি সরকারি চাকরি করেছি, অনেকেই করে। সরকারি চাকরিতে যখন যায়, প্রথম একটা ফাউন্ডেশন ট্রেনিং হয়। সেই ফাউন্ডেশন ট্রেনিং এ কিছু কিছু বিষয় শেখানো হয়, জানানো হয় প্রশিক্ষণের মাধ্যমে। সেখানে একটা বিষয় আছে নৈতিকতা ও শিষ্টাচার। তা আমি যখন প্রশিক্ষণ গ্রহণ করেছি, সেখানে নৈতিকতা শিষ্টাচারের উপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তা আমি আমার ভিতরে অনুভূতিতে আমি খুব মানে নিজের কাছে খুব গর্ববোধ এবং খুব হাস্যবোধ মনে হচ্ছে যে শিষ্টাচার, একটা কক্ষের মধ্যে একজন ট্রেনার শিষ্টাচার কি শিখাবে, শিখানোর কি আছে? আমি শিষ্টাচার, যে শিষ্টাচারের কথা বলা হচ্ছে, ভদ্রতা, নম্রতা, যারা স্টেক হোল্ডার, যারা সেবা প্রদানকারী, তাদেরকে কিভাবে সেবা দিতে হবে, বড়জনের সাথে কিভাবে মিশতে হবে, ছোটজনের সাথে কিভাবে সৌজন্যতা দেখাতে হবে, কোনো প্রাপ্তির পর কিভাবে ধন্যবাদ জ্ঞাপন করতে হবে, এইগুলো হচ্ছে সৌজন্যতা শিষ্টাচার। তা আমি আমার তো এগুলো সৌজন্যতা শিষ্টাচার শেখার দরকার নাই। আমার সৌজন্যতা শিষ্টাচার শিখেছি আমি আমার ক্লাবে, যখন আমি ক্লাবে যাতায়াত করছিলাম 12 বছর, 13 বছর, 14 বছর, তখনই আমি আমার সৌজন্যতা শিষ্টাচার শিখেছি। আমার পূর্বসূরি যারা আমার দাদারা ছিল, তাদের থেকে আমি শিষ্টাচার শিখেছি। মানুষের সাথে কিভাবে মিশতে হবে, কিভাবে ভদ্রতা, নম্রতা, ভদ্রতা এগুলো জানাতে হবে। তো আমি আমি ক্লাবে, রাস্তায়, মাঠে ঘাটে, পথে, দোকানে আমি শিষ্টাচার শিখেছি। আমাকে প্রশিক্ষণ গ্রহণ করে শিষ্টাচার
শিখাতে হবে না। এবং আমি যখন কোনো প্ল্যাটফর্মে বক্তব্য দিতাম, তখন আমি বলতাম যে আমি এই যে অফিসিয়াল যে ডেকোরাম মেনটেন করা, যে ভদ্রতা শিষ্টাচার, এগুলো আমি কখনো ট্রেনিং করে শিখি নাই। আমি এগুলো শিখেছি আমার ক্লাব থেকে। আমার গর্ব করে যে ক্লাবের নাম আমি বলি, আমার গ্রাম হয়তো একটু প্রত্যন্ত এলাকায়, যোগাযোগ ব্যবস্থা ভালো না, কিন্তু অসম্ভব রিসোর্স সম্পদ আছে। এই সম্পদ আর কিছুই না, এই যে মানব সম্পদ, সম্পদ আছে, যে সম্পদ থেকে অনেক কিছু নিয়ে নিজেকে সমৃদ্ধ করা যায়। আমি বলবো না পুরোপুরি সমৃদ্ধ হয়েছি, কিন্তু আমি সমৃদ্ধ হয়েছি। যে সমৃদ্ধতা, যে 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 রিসোর্স সঞ্চয় করে আমি আমার 32 বছর আমার সরকারি কর্মজীবন এবং এছাড়া প্রাইভেট চাকরি করেছি, সব ক্ষেত্রে মোটামুটি আমি সফলতার সাথে মোটামুটি বলবো, আমি শুধু এই আমার ক্লাব থেকে আমি যা শিখেছি সেগুলো আমি প্রশাসনিক কাজে আমি ব্যবহার করেছি। আমি এটা গর্ব করে আমি স্বীকারও করেছি, বিভিন্ন ফোরামে স্বীকার করেছি, আমার ক্লাব থেকে আমি যে অনেক কিছু শিখেছি, অনেক কিছু পেয়েছি, যেগুলো আমার প্রশাসনিক কাজে, আমার চাকরিগত কাজে আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং আমাকে যথেষ্ট হেল্প করছে। তো যাই হোক, অনেক সেগুলো কথা। তো আমি আসলে আমাকে বলতে হয়েছে যে কাঞ্চনা পল্লী কল্যাণ সমিতির যে সাংস্কৃতিক অঙ্গন, সে অঙ্গন সম্পর্কে কিছু বলার জন্য, এবং বিশেষ করে আমাকে বলা হয়েছিল যে কাঞ্চনার নাট্য জগৎ সম্পর্কে কিছু বলার জন্য। আমি আগেই বলি যে যে এটা আমাদের দক্ষিণ চট্টগ্রামের একটা ঐতিহ্যবাহী এই সংগঠন হচ্ছে কাঞ্চনা পল্লী কল্যাণ সমিতি। আমাদের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড, কল্যাণমূলক কাজ, শিল্প সাহিত্য, সঙ্গীত চর্চা, ক্রীড়া চর্চা এবং বিভিন্ন জাতীয় দিবস, এগুলো পালন এবং মননশীল যে বিভিন্ন কার্যক্রম আছে, এই কার্যক্রমে এই সংগঠনের ভূমিকা ছিল খুব অপরিসীম। তো আমি পুরোটা সাংস্কৃতিক চর্চা আসলে অনেক বড় জগৎ এটা। আমি খুব যেহেতু আমি একটু নাট্যকর্মী ছিলাম, আমি নাটকের সাথে জড়িত ছিলাম, আমি সেই নাটকের কিছু স্মৃতি বা কিছু পটভূমি আমি তুলে ধরার চেষ্টা করব আর কি। আহ এগুলো আমার অবশ্যই একটু সংগৃহীত এবং বিভিন্ন তথ্য থেকে নিয়েছি। আমাদের এই সূচনাটা হয়েছিল 1935 খ্রিস্টাব্দে। তখন এই অঞ্চলে সিএস জরিপে সরকারি কর্মচারীর এক ভ্রাতুষ্পুত্র, ওনার নাম হচ্ছে কুমোদ বাবু, উনার সাথে স্থানীয় পণ্ডিত, উনি প্রয়াত আমাদের বীরেন্দ্রলাল নন্দী এবং রামুর একজন শ্রীধর নামের একজন উৎসাহী যুবক, প্রথমে তারা এই কাঞ্চনা গ্রামে নাটক মঞ্চস্থ করার জন্য একটা মনস্থ করে। এবং সেই সাথে তখনকার কিছু উৎসাহী যুবক, ওনারাও প্রয়াত, শ্রদ্ধার সাথে স্মরণ করছি, বঙ্কিম নন্দী, নিরঞ্জন নন্দী, মহেন্দ্রলাল দাস, এরা। তো এই তিনজন, যে তিনজনের নাম বললাম, সেই তিনজন এবং পূর্বের দুজন যাদের নাম বললাম, কুমোদ বাবু এবং শ্রীধন, এদের উৎসাহে তারা প্রথম এই কাঞ্চনায় নাটক মঞ্চস্থ করে। সেই নাটকের কিছু নাম পাওয়া গেছে, সেগুলো হচ্ছে চন্দ্রগুপ্ত, দেবী, বঙ্গেবর্গী, সিরাজদুল্লাহ, এই ধরনের নাটকগুলো ওনারা কাঞ্চনায় প্রথম মঞ্চস্থ করে। তো নাটকে আসলে একটা বিশাল, নাটক হচ্ছে একটা মানে বড় আনুষঙ্গিকতা আছে, জানো যে এখানে নাটক পথনাটক হতো এখন, কিন্তু তখন পথনাটক হতো না, মঞ্চ নাটকই হতো। তো মঞ্চ নাটক করতে গেলে মঞ্চ নাটকের কিছু আনুষঙ্গিকতার প্রয়োজন হয়, যেমন যেটা জানো যে নাটকের সিন সিনারির প্রয়োজন হয়, ড্রপ সিন, ব্যাকগ্রাউন্ড সিন, উইংস, তারপরে স্কাই যেগুলো উপরে থাকে, এগুলো প্রয়োজন হয়, নাটকের সাজসজ্জা, পোশাকের প্রয়োজন হয়। তো সেই প্রয়োজন মিটানোর তাগিদে তখন হয়তো ওনারা সেভাবে আর্থিক হয়তো তখন এত সমৃদ্ধশালীও না, তারপরেও যে সীমিত মোটামুটি তাদের সামর্থ্য তা দিয়ে শুরু করে। এবং তৎকালীন একজন শিল্পী, ওনার নাম হচ্ছে সুরেন রায়, উনাকে এই দায়িত্ব দেওয়া হয় এই সিন সিনারি গুলো তৈরি করার জন্য, এবং ওনারা তৈরি করে। এবং সেই সাথে নাটকের যে ড্রেস আপ, নাটকের চরিত্র অনুযায়ী যে পোশাক, সেই পোশাক সংগ্রহেরও কাজ চলতে থাকে। কিন্তু এর মধ্যে একটা দুর্ঘটনা বা দুর্ভাগ্য আমরা বলতে পারি, সেটা হচ্ছে যে কিছু সময় পরে আমাদের যে বিশিষ্ট নাট্যক্রমে, আমরা একটু আগে যার নাম মনে করেছিলাম প্রয়াত, উনি বঙ্কিম চন্দ্র নন্দী, উনি অকাল মৃত্যুবরণ করেন। এবং তার এই যে আকস্মিক মৃত্যুতে একজন সমিতির একজন সংগঠক নাট্যমোদী হারায় এবং ক্ষতিগ্রস্ত হয়। তো এই বঙ্কিম বাবুর নামকরণে আমাদের
কাঞ্চনা পল্লী কল্যাণ সমিতির নাট্যমঞ্চের নামকরণ হয় বঙ্কিম রঙ্গমঞ্চ। আমরা যে বঙ্কিম রঙ্গমঞ্চের কথা বলি, সেই তিনি নাট্যমোদী, যাদের অনুপ্রেরণায় এই কাঞ্চনায় নাট্যমঞ্চ স্থাপিত হয়, সেই বঙ্কিমচন্দ্র নন্দীর নামকরণে কাঞ্চনা পল্লী কল্যাণ সমিতির নাট্যমঞ্চের নাম করা হয় বঙ্কিম রঙ্গমঞ্চ। এবং সেই বঙ্কিম রঙ্গমঞ্চের প্রতি বছর ধারাবাহিকভাবে সে এখনো যে নাটক মঞ্চস্থ হচ্ছে, সেই প্ল্যাটফর্ম বা সেই মঞ্চকে আমরা ব্যবহার করে, তার ব্যানার ব্যবহার করে আমরা বঙ্কিম রঙ্গমঞ্চ হিসাবে আমরা তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে আমরা প্রতি বছর বলি যে বঙ্কিম রঙ্গমঞ্চে আমাদের নাটক মঞ্চস্থ হবে। তো যাই হোক, আসলে সে অনেক ইতিহাস এবং তৎকালীন কিছু শ্রদ্ধেয় নাট্য পরিচালকদের কিছু নাম সবাই প্রয়াত, বাবু তেজেন্দ্রলাল নন্দী, রেবতী নন্দী, এবং গ্রিন রুম যেখানে মেকআপ করতো, এগুলো আমরা অবশ্য দেখেছি, আমাদের কিছু কিছু সৌভাগ্য হয়েছে। সুরঞ্জন দাস বৈদ্যবাড়ি, খুব অমায়িক মানুষ, সামাজিক মানুষ, উনি নাটকের মেকআপ করতো। এখানে সুভাষিস দাস এবং আমার সবার জন্য উল্লেখ করছে, আসলে আমাদের এটা একেবারে মানে কৃত্রিম না, একেবারে যেটা মিশে আছে। আমাদের কোনো পাত্রপাত্রী, কোনো মেকআপ ম্যান, কোনো লাইটম্যান, আমরা কোনো কিছুই বাইরে থেকে না, আমাদের সদস্য দিয়ে আমরা অত্যন্ত স্বয়ংসম্পূর্ণ ছিলাম। হ্যাঁ, এবং তৎকালীন যে যারা অভিনয় করতো তাদের কিছু নাম আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি, যে সবাই প্রয়াত। লক্ষণ নন্দী, শান্তিপ্রদ ঘোষ, নীরদ বরণ দাস, রবীন্দ্র চক্রবর্তী, রেবতী নন্দী, তেজেন্দ্রলাল নন্দী, ধূর্যটি নন্দী, হরিরঞ্জন ঘোষ প্রমুখ। এবং মহিলাদের মধ্যে এরা আমাদের সবাই মা, বোন, পিসি, এরাই আমাদের অভিনয় করতো, এরাও পরিবারের সবাই। খুকি পিসি একজন নাম আছে, স্বদেশী দত্ত, নিহার ঘোষ, পাখি ঘোষ, আরতি ঘোষ, এদের নাম মোটামুটি পাওয়া গেছে। তো যাই হোক, এই হচ্ছে মানে আমাদের মানে নাটকের এই সূত্রপাত, এই সূত্রপাত, এই বীজ বপন যেটা করেছে সেটা কিন্তু আর থেমে নাই, সেটা মহিরূপে সেটা ডালপালা ফল ফুল বিস্তৃত হয়ে এটা বিশাল একটা জগৎ হয়ে গেছে। তো সুভাষ দাস, আমি বলছি, আমি এটা বলতে গেলে একটু সময় লাগবে, আমার মনে হয় আমরা অনেকে সবাই গান শোনার জন্য বসেছি, আমাকে আরেকবার ফ্লোর দাও, আমি বাকিটুকু এর একটু পরে বলবো, কারণ একঘেয়েমি হয়ে যাবে, হয়তো সবার ভালো লাগবে না একটা শুনতে। আমি এর পরের পটভূমিটা একটু পরে বলছি আর কি, এর পরের পটভূমিটুকু। ধন্যবাদ। স্বরূপ দা, তোমাকে তো আবার নিয়ে আসবো আবার ফ্লোরে। হ্যাঁ, অবশ্যই। আমরা প্রথমে একটু গানের দিকে যাই। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেক দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং অনেকগুলো কমেন্টস চলে এসছে। আমি চেষ্টা করব কিছু কিছু কমেন্টস নেয়ার, যদি সম্ভব না হয় আমি প্রথমে দর্শকদের কাছে একটু মার্জনা চেয়ে নিচ্ছি, আর আরেকটা মার্জনা চেয়ে নিচ্ছি, আজকে অনুষ্ঠানটা শুরু করতে আমাদের দেরি হয়ে যাওয়ার জন্য। কারণ যে কোনো কারণে হোক, ইউএসএ তে ফেসবুকের যে সার্ভার সেটা এত ডাউন ছিল, যার ফলে আমি ফেসবুকে যেতে পারছিলাম না কোন রকমে। অনুষ্ঠানটা তো ফেসবুক লাইভেই, আমাকে যখনই আমি লাইভে যাচ্ছিলাম তখনই এরর দেখাচ্ছিল। আমি এই জন্য জানি না, সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যে এটা হচ্ছে অনিচ্ছাকৃত আমাদের দেরির জন্য। তবে শেষ পর্যন্ত আমাকে আবার নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়েছে, আবার সবকিছু ফেসবুক থেকে নতুন করে ওপেন করে আমাকে লাইভে আসতে হয়েছে। এই জন্য যে দেরিটা, তার জন্য আমি মার্জনা চেয়ে নিচ্ছি। আমি প্রথমেই সৈকত দত্ত এবং শোভন বিশ্বাস দুইজনের কাছে যাব। সৈকত এবং শোভন, তোমরা প্রথমে কোন গানটা শোনাবে আমাদের? তোমার ভয়েসটা একটু লো শোনা যাচ্ছে। হ্যাঁ, শোভন, কোন গানটা শোনাবে তুমি আমাদের প্রথমে? আমি শাশ্বত দাস আঙ্কেল টিটোর ফেসবুক পেজে আসতে পেরে
নিজেকে অনেক গৌরবান্বিত মনে করছি। আমরা এখন তাহলে তোমার গানে যাই। ওটা বোঝা যাচ্ছে না। শুনতে পাচ্ছ না? আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, তোমার কথা শোনা যাচ্ছে। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। শোভন তোমাকে শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি এখন। হুম। আমি এখন শিল্পী অখিল বন্ধু ঘোষ গাওয়া তাল দাদরা তোমার ভুবনে ফুলের মেলা গানটি করতে যাচ্ছি। সবার আশীর্বাদ কামনা করছি। তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সারা, তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সারা। কমলিকা কমলিকা বুঝিলে না আমি কত ভুবনে ফুলের মেলা আমি কাঁদি অভিশাপ ভেঙে গেছি আমি সাদে অভিশাপ ভেঙে গেছি আমি সাদে তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সারা। আমার বাতাস কাল করে পাঠাইছি নেমনা তোমার গঞ্জে বেদরকার ওটাতে মনে প্রেম যে আমার আধারে লুকায়ে তারা জানে তবু আকাশে ওড়ায় অঙ্গের দেখে আমি ছাই করে আছি তোমার মনে ফুলের মেলা আমি কাঁদি সারা। কমলিকা কমলিকা বুঝিলে না আমি তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি তারা। এত অল্প বয়সে এত দুর্দান্ত একটা গান কি করে করলে শোভন? হ্যাঁ শোভন তোমার কাছে হ্যাঁ তুমি এত অল্প বয়সে এত দুর্দান্ত একটা গান কি করে করলে? হ্যালো
হ্যাঁ শোভন, হ্যাঁ হ্যাঁ, তুমি নমস্কার এত আঙ্কেল। অল্প বয়সে এত দুর্দান্ত একটা গান কি করে করলে? ঠাকুরের আশীর্বাদে। হ্যাঁ, এটা অবশ্যই সরস্বতী হচ্ছে গানের দেবী, সরস্বতী আশীর্বাদে সবকিছু সম্ভব। হ্যাঁ হ্যাঁ। আমি এখন যাচ্ছি ইতুনের কাছে। ইতুন, তুমি এখন কোন গানটা শোনাবে আমাদের? তোমার মাইকটা একটু আনমিউট করতে হ্যালো হবে। হ্যাঁ হ্যালো হ্যাঁ। হ্যাঁ, সবাইকে নমস্কার জানাই। হুম। আমাদের সাথে যারা রয়েছে সবাইকে প্রণাম জানাই আমার। আমি এখন একটি মান্নাদের গান করব। আমার কথা কি শোনা যায়? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, আমি এখন একটি মান্নাদের গান করছি। দোহাই দোহাই সুন্দরী গো, দোহাই দোহাই সুন্দরী গো, দোহাই দোহাই আর শিখে কাছে থাকো, আর শিখে কাছে থাকো, না বলো না, সুন্দরী গো, দোহাই অনেক শিখা উড়ে তবে এমন প্রদীপ জলে, অনেক শিখা উড়ে তবে এমন প্রদীপ জলে, অনেক কথা মরণ হলে হৃদয় কথা বলে, চন্দ্রহারে কাজল ধোয়া, চন্দ্রহারে কাজল ধোয়া, জল পেল না, দোহাই দোহাই মন একে তোরে জীবন ভরে কাজের বোঝাই যাবে, একে তোরে জীবন ভরে কাজের বোঝাই জমে, আজ পৃথিবী ভালোবাসা সময় গেছে বলে, তাই না একটু আগুন আগুন দিয়ে, একটু আগুন দিয়ে
না যেও না সুন্দরী গো দোহাই দোহাই আজ নিশীথে কাছে পাবো আজ নিশীথে কাছে পাবো না বলো না সুন্দরী গো দোহাই দোহাই মান করো না সুন্দরী গো দোহাই দোহাই মান করো না দোহাই দোহাই মান করো না দোহাই দোহাই মান করো না। বাহ, ধন্যবাদ। এত দারুণ একটা গান করলে স্মৃতি আপনি স্মৃতি কাতর করে ফেললে আমাদেরকে। মান্নাদের সেই অনেক অনেক অবিস্মরণীয় গান ধন্যবাদ আমরা যেটা ছোটবেলায় একদম ছোটবেলা থেকে শুনে আসছি। ধন্যবাদ ইতুল তোমাকে গানটা করার জন্য। আমি দর্শক বন্ধুদের কাছে অনেকগুলো মন্তব্য পাচ্ছি আজকে অনুষ্ঠান নিয়ে। আজকে অনুষ্ঠানটা দেরিতে শুরু হওয়ায় আমি সমস্ত মন্তব্যগুলো পড়ছি না, তবে যে মন্তব্য আসছে আমরা সরাসরি স্ক্রিনে দেখার চেষ্টা করছি। আশা করি আপনারা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর তাই দর্শকরা আমাদের প্রাণ। আমি দর্শক বন্ধুদের কাছে আরেকটা অনুরোধ জানাচ্ছি, আপনারা আপনাদের ফেসবুক টাইমলাইনে এই অনুষ্ঠানটা শেয়ার করে দেবেন, যাতে আরো অনেক দর্শক আমাদের এই তরুণ শিল্পীদের পরিবেশনাটার সাথে যুক্ত হতে পারে। আমি এখন যাচ্ছি সৃষ্টির কাছে, রাজশ্রী দাস সৃষ্টি। হ্যাঁ হ্যাঁ, জেঠিমণি তুমি কি করবে এখন বলো? শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। তুমি কোন গানটা করবে এখন? তুমি কি গান করবে না আবৃত্তি করবে এখন? আমি গান করছি প্রথমে। হ্যাঁ, ঠিক আছে, গান করো। আচ্ছা, একটা দেশের গান করছি আমি। অবশ্যই, হ্যাঁ। মা ধন্য হলো জীবন আমার তোমায় ভালোবেসে। মা ধন্য হলো জীবন আমার তোমায় ভালোবেসে। আমি প্রাণ পেয়েছি, মাঠ পেয়েছি তোমায় বলেছি, তোমায় ভালোবেসে। মা গো ধন্য হলো জীবন আমার তোমায় ভালোবেসে। তোমার আশিস পেলে জানি সবকিছু যে মিলে। তোমার আশিস পেলে জানি সবকিছু যে মিলে। তোমার হাসি, তোমার খুশি প্রাণের মাঝে মিশে। তোমায় ভালোবেসে মা ধন্য হলো জীবন আমার তোমায় ভালোবেসে। তুমি আমার ধাত্রী, মাগো তুমি আমার দেশ। ক্ষেত খামারে মাগো তুমি সোনা বরণ
বেশ। তুমি আমার ধাত্রী, মাগো তুমি আমার দেশ। আমারে মাগো তুমি সোনা বড় বেশ। সোনা তোমার মাটি সোনার চেয়েও খাঁটি, চেয়েও খাঁটি। সকল আধার চাই গো দূরে কালো রাতে শেষে তোমায় ভালোবেসে। মাগো ধন্য হলো জীবন আমার তোমায় ভালোবেসে। আমি প্রাণ পেয়েছি, মান পেয়েছি তোমার কোলে এসে, তোমায় ভালোবেসে। ধন্যবাদ। সৃষ্টি, তোমাকে ধন্যবাদ একটা দেশের গান দিয়ে আজকে পরিবেশনা শুরু করার জন্য। আমাদের দোদুল চৌধুরী, উনি শিল্পীদের পরিচয় জানতে চেয়েছেন। আমি সবার উদ্দেশ্যে বলছি, আমাদের এই যে কচি কাচারা আজকে যে তরুণ শিল্পীরা সবাই কিন্তু আমাদের কাঞ্চনার, সবাই কাঞ্চনার, এটা হচ্ছে সবচেয়ে বড় পরিচয়। হ্যাঁ, এটুকুই বলছি। আর এখন আমি যাব গৌরীর কাছে। গৌরী খুব ছোটবেলা থেকেই কাঞ্চনার মঞ্চে গান করে আসছে। আমি অনেক বছর তার গান শোনা থেকে বঞ্চিত আছি। এখন গৌরী, তুমি আমাদেরকে কোন গানটা শোনাবে? আমি প্রথমে, যেহেতু বিজয়ের মাস, সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রথমে একটি দেশের গান পরিবেশন করব। হ্যাঁ, আমরা তোমার দেশের গান শোনার জন্য প্রতীক্ষায় আছি। একতারা লাগে না আমার, দোতারাও লাগে না। একতারা লাগে না আমার, দোতারাও লাগে না। দেশের গান গাইতে আমার হৃদয় থেকে সুর আসে। দেশের গান গাইতে আমার হৃদয় থেকে সুর আসে। আহারে আকাশে বাতাসে কত জারি সারি ভাসে। একতারা লাগে না আমার, দোতারাও লাগে না। একতারা লাগে না আমার, দোতারাও লাগে না। দেশের গান গাইতে আমার হৃদয় থেকে সুর আসে। দেশের গান গাইতে আমার হৃদয় থেকে সুর আসে। এই মাটিতে ঘুমায় কত বীর ফকির আউলিয়া। হাজার হাজার মরমিয়া কত দরদিয়া। এই মাটিতে ঘুমায় কত বীর ফকির আউলিয়া। হাজার হাজার মরমিয়া কত দরদিয়া। তারাই বানাইলো হাসন লালন, রবি ঠাকুর নজরুল।
জীবনানন্দ জসিমউদ্দিন কবিতার বুলবুল। খঞ্জনি লাগে না আমার, ঢোলকও লাগে না, খঞ্জনি লাগে না আমার, ঢোলকও লাগে না। দেশের গান গাইতে আমার হৃদয় থেকে সুর আসে, দেশের গান গাইতে আমার হৃদয় থেকে সুর আসে। কণ্ঠ আমার ভাটিয়ালি পরাণ ভাওয়াইয়া, আমি তো আর গাই না রে গান, কেউ যেন যায় গাওয়াইয়া। কণ্ঠ আমার ভাটিয়ালি পরাণ ভাওয়াইয়া, আমি তো আর গাই না রে গান, কেউ যেন যায় গাওয়াইয়া। আহারে মনেতে কোকিলা গাহে বছর 12 মাসে, ইচ্ছে করে মাটি হয়ে মাটিতে যাই মিশে। বাঁশুরি লাগে না আমার, মন্দিরা লাগে না, বাঁশুরি লাগে না আমার, মন্দিরাও লাগে না। দেশের গান গাইতে আমার হৃদয় থেকে সুর আসে, দেশের গান গাইতে আমার হৃদয় থেকে সুর আসে। আহারে আকাশে বাতাসে কত যারে সারে ভাসে, এক তারা লাগে না আমার, দু তারাও লাগে না, এক তারা লাগে না আমার, দু তারাও লাগে না। দেশের গান গাইতে আমার হৃদয় থেকে সুর আসে, দেশের গান গাইতে আমার হৃদয় থেকে সুর আসে, দেশের গান গাইতে আমার হৃদয় থেকে সুর আসে। গৌরী, তোকে তুই করেই বলছি, হ্যাঁ, তুমি করে আর এত ইজি ফিল করছি হ্যাঁ অবশ্যই, আমার হ্যাঁ। অনেক বড়। আরে দারুণ লাগলো তোর গানটা শুনে অনেক বছর পরে। হ্যাঁ, আমি তোকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তুই আজকে অনুষ্ঠানে যুক্ত হয়েছিস বলে। আমি এখন যাচ্ছি সৈকত দত্তের কাছে। সৈকত দত্ত, হ্যাঁ সৈকত, হ্যাঁ সৈকত, হ্যাঁ নমস্কার। আমি জানি তুমি উচ্চাঙ্গ সঙ্গীতে অনেক বেশি সাবলীল। আজকে তুমি আমাদেরকে কোন গানটা শোনাবে প্রথমে বলো? আর তোমার সাউন্ডটা বোধহয় একটু একটু ভলিউমটা বাড়াতে হবে। হ্যাঁ এখন ঠিক আছে, এখন ঠিক আছে। এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ, তো আমি উস্তাদ নিয়াজ মাহমুদ চৌধুরী একটি গান করার চেষ্টা করবো। তো আমার ছোট ভাই শোভন তো অখিল বন্ধু গান গাইলো, এবং ইতুন মান্নাদের গান গাইলো, এবং দেশের গান গাইলো, এবং আমার দিদি গৌরী দিদি, আমি ওনার কাছে প্রথম হাতে করি, সঙ্গীতে হাতে করি। আমার গৌরী দিদি দেশের গান গাইলো, সবাই খুব ভালো গাইলো। তো আমি চেষ্টা করবো আমার যা শিখেছি সে চেষ্টা করবো গাওয়ার জন্য। তো সবাইকে প্রণাম জানাচ্ছি। আচ্ছা তো আমার সাথে তবলা আছেন আমাদের। আচ্ছা, ওর নামটা কি? তবলা শিল্পী সানি দে। ওর নাম হচ্ছে সানি দে। আচ্ছা, তোমাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের শিল্পীদের সাথে সঙ্গত করার জন্য। এখন আমরা সৈকতের পরিবেশনায় যাচ্ছি।
আসলে যন্ত্রসঙ্গীত শিল্পীরা তারাই তো হচ্ছে একটা অনুষ্ঠানের প্রাণ। শিল্পীর গানকে তো ফুটিয়ে তুলবে যন্ত্রসঙ্গীত শিল্পীরা। হ্যাঁ হ্যাঁ এবং দাদা হ্যাঁ, ধন্যবাদ। না আমরা দেখতে পাচ্ছি। বেসিক্যালি আমরা আজকে চেষ্টা করবো একটু ভিন্ন ধরনের গান করার জন্য, আধুনিক গান করার জন্য। সাউন্ডটা একটু বাড়াতে হবে। না হবে মেঘনা, না হবে তাজমহলে, কেঁদে কি হবে, হবে না হবে রাত যমুনা। কেঁদে কি হবে, হবে না হবে রাত না হবে মেঘনা, না হবে পতা, না হবে মেঘনা, না হবে তাজমহলে নমুনা। হবে না তো যেত তবে ধারায় শত নদী সাগর গড়ে উঠত। যদি যেত তবে ধারায় শত নদী সাগর গড়ে উঠত। তাই লিখি কান্না মুছে ফেলব, না হবে পাতা, না হবে মেঘনা, না হবে তাজমহলে সুখ যদি চির সাথী হতো তবে আর স্মৃতি কবির চোখের জলে ভাসত। সুখ যদি চির সাথী হতো তবে আর স্মৃতি গভীর চোখের জলে ভাসত। আই ওইটা মোরা না হবে পতা, না হবে মেঘনা, না হবে পতা, না হবে মেঘনা, না হবে তাজমহলে তোমরা হবে
যে কি হবে, হবে হবে না তো ধন্যবাদ। হ্যাঁ সৈকত, তোমার মা আর আমি ক্লাসমেট ছিলাম, শিক্ষার ছেলে তুমি। হ্যাঁ, যদিও কুমার কুমার আর আমাদের 1 বছরের সিনিয়র ছিল, তবু কুমারের সাথেও আমাদের খুবই ভালো বন্ধু। তুমি এত চমৎকার গান করেছো, আমি আর আসলে তারিফ করার ভাষাটা খুঁজে পাচ্ছি না। অনেক ধন্যবাদ। আমি সব আমার গুরু, আমার প্রথম গুরু হচ্ছেন যিনি এখন আমাদের সাথে যুক্ত আছেন, আমাদের কাঞ্চনারী গৌরী দাস দিদি, এবং পরের গুরু হচ্ছে আমার শ্রদ্ধেয় লিখন দাস স্যার। তো ওনাদের অনুপ্রেরণাই করা। তো চেষ্টা করছি আপনাদের, জানি না কতটুকু ভালো লাগছে। না, তোমার গান খুবই ভালো হয়েছে। হ্যাঁ, আমি এখন যুক্ত যাচ্ছি স্বরূপদার কাছে। স্বরূপদা, তোমার অসমাপ্ত কথাগুলো শোনার প্রতীক্ষা। এরা বিশেষ করে গৌরী দাস এবং সৈকত দত্ত, এদের গান আমি অনেক আগেই শুনেছি, অনেকবার শুনেছি। বাকিদের গান শুনেছি, ঠিক হয়তো শুনেছি, ঠিক মনে করতে পারছি না। তবে গৌরী দাস আগে থেকে অনেক ভালো গান করতো, শুনতাম আমরা, মঞ্চে গান করতো। আর যার কথা খুব একটু উল্লেখযোগ্য করে বলবো সেটা সৈকত দত্ত। সৈকত দত্ত শুধু কাঞ্চনার না, পুরো চট্টগ্রামের একজন মানে উঠতি বা নবীন শিল্পীদের মধ্যে একজন সৈকত। তো এই সৈকতকে শুধু গায়ক বললে একটু কম হবে, সে গায়কের পাশাপাশি সে কিন্তু ওই যে সঙ্গীত যারা শিখে তাদেরকে গুরু বলে বা ওস্তাদ বলে, সে কিন্তু আবার যে সঙ্গীতের শিক্ষক বা সঙ্গীতের গুরুও। তার অনেক প্রতিষ্ঠিত ছাত্রছাত্রীও কিন্তু এখন ভালো গান করে। সেই জন্য আহ সৈকত অন্তত আমাদের গ্রামের সঙ্গীত জগতের একবারে এমন বড় একজন আমাদের কাছে একটা মানে সম্পদ আর কি। আর তার একটু ব্যক্তিগত জীবন, সে আসলে অত্যন্ত ভদ্র এবং অমায়িক একজন ছেলে। আমরা অত্যন্ত স্নেহ করি। বড় হোক, আমার খুব আশীর্বাদ থাকলো সৈকত, গৌরী এবং বিশেষ করে নবীন। আমি বলছি নবীন বলা হচ্ছে, নবীন 3 জন, আসলে নবীন না, রাজশ্রী দাস সৃষ্টি, ইতুন দাস এবং শোভন বিশ্বাস। এদের কণ্ঠ শুনে নবীন মনে হয় না, এদের কণ্ঠের যে জাদু, এরা প্রতিষ্ঠিত শিল্পী, এরাও আরো অনেক বড় হবে, আমার আশীর্বাদ রইলো। তো যাই হোক, আমি আমার সেই আবার আলোচনায় ফিরে আসছি, সেই কাঞ্চনার সাংস্কৃতিক এবং নাট্য জগৎ নিয়ে। কাঞ্চনার স্বাধীনতার পূর্ববর্তী এবং পরবর্তী যে স্মৃতিগুলো, এগুলো আমার মোটামুটি আমার খুব মনে আছে আর কি বলা যায়। তো স্বাধীনতার পূর্ববর্তী এবং পরবর্তী কিছু উল্লেখযোগ্য নাটক হয়েছিল, আর যে নাটকগুলো আমাদের দর্শক বেশি পছন্দ করতো সেগুলো হচ্ছে সামাজিক নাটক, মানে পরিবার ভিত্তিক, পরিবার কেন্দ্রিক, পরিবারের যে সুখ দুঃখ হাসি কান্না, এগুলো তারা তাদের মানে তাদের জীবনটাকে, তাদের যে চলমান জীবন সেটাকে তারা ওই নাটকে দেখতে তারা খুব পছন্দ করতো। এই যে বৌদি দেবর, শ্বশুর শাশুড়ি, এই যে পারিবারিক যে ঘটনাগুলো ঘটে, এই বাস্তব ঘটনাগুলো তারা এই মঞ্চে দেখতে পছন্দ, এই যে সামাজিক নাটক। এছাড়া সামাজিক নাটক ছাড়া ঐতিহাসিক নাটক হতো, তারপরে ধর্মীয় নাটক হতো, রাজা হরিশ্চন্দ্র, তারপরে আপনার এই ধরনের নাটকও হতো। তো আমরা খুব রাইটার যারা ছিল, এরা হচ্ছে আপনার রঞ্জন দেবনাথ, ভৈরবনাথ গঙ্গোপাধ্যায়, শৌলন গুহনিয়োগী, এদের নাটক খুব চলতো তখন। হ্যাঁ, তো আমি এই স্বাধীনতা পূর্ববর্তী এবং পরবর্তী কিছু নাটক, যেগুলো সফল নাটক এবং মঞ্চ কাঁপানো নাটক, মঞ্চ কাঁপানো নাটক কেন বলছি এটা একটু বলার মনে হয় একটু প্রয়োজন আছে। কারণ নাটক শুরু হতো রাত্রে 10টা 11টায়, একদিকে পুজোর আরতি চলতো, কিন্তু মঞ্চের সামনে রাত 8টা থেকে, আরো আগে বলা যায় 9টা থেকে, দর্শক সামনের পরিপূর্ণ, কোনো জায়গা নাই, মানে বিভিন্ন জায়গা থেকে দর্শক আসতো। এখন বলছে কাঞ্চনার দর্শক না, সাতকানিয়া থেকে ওই পিক আপে করে, ভ্যানে করে, ওই যে তখন পিক আপ ছিল, জিপ ছিল, এই 8-10টা জিপ পুরো রাস্তায় তার লোক চলে আসতো আমিলেশ থেকে। এবং মজার ব্যাপার হচ্ছে যে আমাদের শিলবাড়ি, ওই যে যাদের খড়ের পাড়া ছিল,
সেই খড়ের পাড়ার খড় একটাও থাকতো না, সব খড় নিয়ে ওই যে মাটি, তখন না আমরা অত সুবিধা দিতে পারতাম না, অনেকটা মাটিতে বসেই নাটক উপভোগ করতে হতো। তো না, মাটিতে বসা কষ্টকর ছিল, অনেকটা হালকা শীত ছিল তখন, তার থাকলো অক্টোবরের শেষের দিকে। ওই খড়ের পাড়া নিয়ে, খড় নিয়ে সেই 8টা থেকে বসে পড়তো, 10, 11টায়, 12টায় নাটক শুরু হবে, এবং দুটো নাটক হতো সাধারণত, একটা নবমী আর একটা দশমী দিন। এবং পুজো আসলে কেমন জানি একটা আমেজ সৃষ্টি হতো যে নাটক হচ্ছে কিনা, নাটক কয়টা নাটক হচ্ছে, কি নাটক হচ্ছে, এই একটা বড় কৌতূহল, কি নাটক হচ্ছে, মানে নাটকটা মনে হচ্ছে একটা প্রাণ, মানে নাটক দেখতেই হবে। এবং সারা বছর এই আকাঙ্ক্ষায় থাকে নাটক দেখব। এবং বিশেষ কিছু মানুষের অভিনয় আমি বলবো, সবাই ভালো অভিনয় করতো। তৎকালীন কিছু নাটকের নাম আমি বলছি, যেগুলো সংগ্রহ আমার মনে আছে: পাথর ভারী, সিঁদুর নিও না মুছে, গরিব কেন মরে, প্রদীপ শিখা, শকুন্তলা, রাজা হরিশ্চন্দ্র, টিপু সুলতান, সিরাজদৌল্লা, এই ধরনের নাটকগুলো হতো সাধারণত। এবং যারা অভিনয় করতেন, আমি খুব মানে তখনকার সময় এরা বলতো, ওই সময় যারা খুব বাঘা বাঘা অভিনেতা বলা যায়, আহ ওরা সবাই অনেকেই প্রায় অনেকে তো এত দু একজন তো বেঁচে আছেন: সুব্রত দাস, দুলাল চক্রবর্তী, গোপাল দাস, উল্লেখ করি। শুধু কাঞ্চনার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, গোপাল দাসের বারে ছিল আমিলেশে, অসম্ভব অদ্ভুত অভিনয়। সেই একটা নাটক দেখেছিলাম, পাথর বাড়ি, বাঘাবাগদের অভিনয় করেছিল, মানুষের লোম মানে অনেকটা খাড়া, অনেক দর্শক, কোনো পিন পতন শব্দ নাই, নাটক উপভোগ করছে। মজার বিষয় আরো একটু, আচ্ছা দুই একটা নাটকের নাম বলি, ও আরো অভিনেতা। তারপর ছিল আপনার আমিলেশের গোপাল দাস, অমলেন্দু নন্দী, ফুটু সেন, বিমল চৌধুরী, আরো হয়তো আছে প্রমুখ, আরো মনে পড়ছে না। তো এই যে এরা যে অভিনয় করত, তারা তখনকার সময়ে যান্ত্রিকতা, যে আমাদের আধুনিক যে প্রযুক্তি, সেগুলো কিছুই ছিল না, কিছুই ছিল না বলা যায়। শুধুমাত্র মাইক, সাতকানিয়া থেকে মাইক ভাড়া করে, এই মাইক, সাউন্ড সিস্টেম কোনো শব্দই তখন ছিল না, মাইক, শুধুমাত্র মাইক ছিল, দুটো মাইক, হ্যাজাক লাইট, পুরোটা মানে প্যান্ডেল জুড়ে বলা যায়, বা পুরোটা মাঠ জুড়ে 3-4টা হ্যাজাক লাইট, বড় জোর হ্যাজাক লাইট। আর মিউজিকে ছিল শুধুমাত্র একটা হারমোনিয়াম, একটা তবলা। চিন্তা করা যায়, এই এই মিউজিক, এই লাইট, নিজস্ব মেকআপ ম্যানের পোশাক, নিজস্ব অভিনেতা, তারপরও এই নাটকের কত জনপ্রিয়তা, কত দূর থেকে, সে সন্ধ্যা থেকে ওরা সাতকানিয়া থেকে, আমিলেশ, নড়ুয়া থেকে দর্শক, মাঠ ভর্তি দর্শক, আমাদের পাড়ার দর্শক, সে বসে সারা রাত ব্যাপী, বোর হয়ে যেত। ওই সামাজিক নাটকগুলো একটু বড়, মানে নাটকের কিছু মাঝে মাঝে কাটছাটও করা হতো, কিছু সিনকে কেটে ছেটে করা হতো, গুরুত্বপূর্ণ না এগুলো কিছু কাটছাট করা হতো। কাটছাট করার পরেও ওই পূবের আকাশে কিন্তু একটু একটু সূর্য উদয় হতো, তখন নাটক শেষ হতে হতো। তো অনেক মজার স্মৃতি আসলে, যারা দেখেছেন বা তারা এটার সাথে, তারা হয়তো তাদের কিছুটা স্মরণে আছে, অনেকে স্মরণে আছে। তো যাই হোক, এর পরবর্তীতে এই ধারাবাহিকতা ধরে রেখেছে, আমরা যাদের নাম বলবো এরা আমাদের ধারাবাহিকতা ধরে রেখেছে। আমরা আমাদের বাবু শ্যামল দাস, আমরা তাকে বাপ্পুদা বলে বলি, উনি একাধারে ছিল অভিনেতা এবং পরিচালক। অনেক ওনার অনেক, আমি যে নাম নাটকের নাম বলেছি, অনেকগুলো নাটকের উনি পরিচালক। এবং আমরা এই বাপ্পুদার হাতেই, আমরা এর আগের বাপ্পুদার হাতে আমাদের অনেকে যারা আমরা একটা সাথে জড়িত ছিলাম, এই বাপ্পুদার হাতে, আমাদের হাতে করে আমি বাপ্পুদাকে শ্রদ্ধা জানাচ্ছি। তো আর দুজনের কথা বললে আমি একটু আবেগ আপ্লুত হচ্ছে, আপনারও হবেন। সেই দুজনে হচ্ছে, একজন হচ্ছে প্রয়াত, দুজনেই প্রয়াত, আমাদের মধ্যে নাই, আমরা হারিয়ে ফেলেছি। দুজনে আমাদের অত্যন্ত প্রিয়, যাদেরকে ছাড়া নাটক কল্পনা করা যেত না, সেই কনকন নন্দী এবং পিন্টু নন্দী, প্রিয়ব্রত দাস ওনার নাম, পিন্টু নন্দী। এবং এই দুজন একাধারে পরিচালক, একাধারে অভিনেতা। এই পিন্টুদার সারা সাতকানিয়া, আমি সাতকানিয়া গেলে সাতকানিয়া পিন্টুদাকে চিনি, এই কনকনদাকে চিনি, এরা পুরো সাতকানিয়া উপজেলায় পরিচিত। এটা কারণও আছে, এটা কারণ হচ্ছে শুধু তারা যে সাতকানিয়ায়
নাটক কাঞ্চনায় নাটক পরিচালনা করতো তা না, এরা বিভিন্ন গ্রামে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করার জন্য ওদেরকে নিয়ে যেত, হায়ার করে নিয়ে যেত যে আমরা অমুক নাটক করব, আপনার নাটক আপনাকে পরিচালনা করতে হবে। এবং সাতকানিয়ার সদরের মানে অর্থাৎ সাতকানিয়া সদরে যে নাটকগুলো হতো বিভিন্ন ক্লাবের কলেজের, সেই নাটকগুলো কিন্তু পরিচালনা করতো এই পিন্টু নন্দী। উনি একাধারে কৌতুক অভিনেতা, উনি মঞ্চে না উঠলে মনে হয় যেন নাটক সার্থক হবে না। খুব মজার অভিনয় করতো, কনকন দাও সব ধরনের অভিনয় পারতো, উনি একেবারে নায়ক ভিলেন কৌতুক অভিনেতা সব ধরনের অভিনয় পারতো। তো যাই হোক, যে অনুষ্ঠান এরাই মোটামুটি এদের সাথে ওনারা প্রয়াত, আমি আবার শ্রদ্ধা করে স্মরণ করছি ওনাদের বর্তমান ওনাদের ছেলেরা অভিনয় করে, আমি পরে ওনাদের নাম প্রসঙ্গ করে বলবো, তারা ভালো অভিনয় করে নতুন প্রজন্মে। তো যাই হোক, এখানে তখন আরো অভিনয় করতো গোপন ঘোষ, গোপন দা আমাদের, সুজন দত্ত, অজিত দাস, খুব ভালো, এরা সবাই অত্যন্ত চমৎকার, মৃদুল দাস, নন্দু, তারপরে আমাদের চমকদা ছিল, কিছু ফ্রন্টে কাজ করতো, কিছু যারা চমকদা নাটকে ফর্ম করতো। তারপরে মেকআপ করতো উৎপল দা, নন্দীবাড়ির উৎপল নন্দী, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন, আমাদের অত্যন্ত স্নেহ করতো। আমি আবার গর্ব করে বলছি যে আমরা কোনো কিছু বাইরে থেকে নিতাম না, যে এখন একটা মঞ্চ, এবার আমি একটু মঞ্চের কথাটা বলি, একটা মঞ্চ করতে গেলে অনেক আনুষাঙ্গিকতার দরকার হয়, যেমন চৌকি দরকার হয়, চৌকি বেঞ্চ আর কি, যেটাকে গ্রাউন্ড তৈরি করা, ভিত্তি তৈরি করা, তারপরে বাঁশ, কাপড়, এসব অনেক কিছু। তো আমরা সব নিজেরাই তৈরি করতাম। যেমন যে স্টেজ করার জন্য যে চৌকি, সেগুলো আমরা সুদূর সেই হাই স্কুল থেকে, আমিলেশ কাঞ্চন বঙ্গচন্দ্রপুর ইনস্টিটিউট থেকে চৌকি আমরা কাঁধে করে 5-6 জন একটা একটা চৌকি কাঁধে করে সেই আমিলেশ কাঞ্চন একিভিশন ইনস্টিটিউট থেকে আমরা আমাদের ক্লাব মাঠ পর্যন্ত নিয়ে আসতাম চৌকিগুলো। এরপরে বাঁশের ঝোপ থেকে, একটা ঝোপ থেকে কাটলে ক্ষতিগ্রস্ত হবে, এই জন্য আমরা মানে শনাক্ত করে ফাইন্ড আউট করে আমরা অনেকগুলো বাড়ি থেকে বাঁশ সংগ্রহ করে এই মঞ্চ তৈরি করা হতো। আর মঞ্চ তৈরি করতে আমাদের অনেকে ছিল, আমাদের নন্দন ঘোষ, আমাদের রতন নন্দী, আমাদের বন্ধুবর সবুজ দাস, উত্তম ঘোষ, নটু, উনি প্রয়াত। এরা আমাদের আরেকজন নাম উল্লেখ করতে হয়, উনি হচ্ছে বাবুল মজুমদার, উনি চন্দনেশের, উনি আমাদের ক্লাবের সাথে সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল এবং অসম্ভব রকম একজন মানে কি বলবো মানে ক্লাবের জন্য মানে ত্যাগী মানুষ যাদেরকে বলে, এরকম লোক ছিল এই বাবুল মজুমদার। তো ওনারা এই মঞ্চ তৈরি করতো, অনেকক্ষণ সময় লাগতো সেই। আর এই যে বলেছিলাম আমি যে উইংস, স্কিন, যেগুলো এগুলো আমাদের সব নিজস্ব। স্কিন মনে আছে অনেকের, সামনে যে ড্রপ সিন, সেখানে একটা কৃষ্ণ ছিল, কৃষ্ণের এক হাতে ছিল এরকম একটা সুদর্শন চক্র, আর এক হাতে ছিল একটা শঙ্খ, এভাবে দাঁড় করানো থাকতো, এটা ড্রপ সিন পড়তো, এবং পিছনে ব্যাকগ্রাউন্ডে ম্যাগ ছিল, অর্থাৎ একটা পৃথিবীর মধ্যে কৃষ্ণ দাঁড়ানো, এক হাতে সুদর্শন চক্র আর এক হাতে একটা শঙ্খ, আর পিছনের ব্যাকগ্রাউন্ডে ছিল মানে প্রয়োজন অনুযায়ী যে স্ক্রিন গুলো, যেমন বৈঠকখানা, রাজবাড়ি, রাজপ্রাসাদ, বাগানবাড়ি, এই ধরনের গুলো ছিল। যখন সিকোয়েন্স নাটকের যে সিকোয়েন্স আসতো তখন সেই স্ক্রিনটা ব্যবহার করা হতো। তো এগুলো আমাদের নিজস্ব সম্পদ, এগুলো আমরা কোথাও থেকে কোনো ভাড়া করে আনতাম না। এই 2-3টা হেজেক লাইট আর মিউজিকের মধ্যে হারমোনিয়াম, তবলা, এগুলো মিউজিক দিত সাধারণত আমাদের সুনীল চক্রবর্তী, নিউ প্রয়াত, এরপরে প্রদীপ দাশগুপ্ত, এরা আমাদের এসে মিউজিক, তবলা বা এরা রিহার্সাল করতো, অনেক রিহার্সাল হতো, রিহার্সাল গুলো হতো খুব মজা, এগুলো হতো সাধারণত কাছাকাছি বাড়িতে, নন্দী বাড়িতে না হয় বৈদ্য বাড়িতে, খুব টাইম মেনটেন করে রিহার্সাল গুলো করা হতো। তো যাই হোক, আমরা যেটা বলেছি যে এই এই সময়ে যে তারা এরা হচ্ছে একটা প্রতিকৃতি, আমি যাদের কথা বলছি, যাদের বললাম, এবং এদের মধ্যে আমাদের কিছু মহিলারাও, আমাদের বোনেরা, দিদিরা অভিনয় করতো, যেখানে আসলে আমি কয়েকজনের নাম উল্লেখ করছি: স্বপ্না চক্রবর্তী, বাসনা নন্দী, রুবি ঘোষ, পুতুল ঘোষ, পূরবী নন্দী, শিখা নন্দী, মৃণালিনী নন্দী, ঝুমুর নন্দী, অঞ্জনা নন্দী, এরা সবাই আমাদের বোন, আমাদের পাড়ার সবাই, এরা সবাই খুব স্বতঃস্ফূর্ত ভাবে নাটকে অভিনয় করতো। তো এটা একটা নাটক তো না, এটা আসলে একটা, আমি মনে করি এটা একটা সেতু বন্ধন, এটা হচ্ছে আমাদের
মানে দর্শকের সাথে শিল্পীদের একটা সেতু বন্ধন তৈরি হতো এবং এরা খুব মজা করে আনন্দ করে উপভোগ করত। তো যাই হোক, এই নাটকের এই যে ধারাবাহিকতা এটা আস্তে 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 চলতে থাকে। আহ এই আস্তে আস্তে নতুন প্রজন্মের হাতে এটা চলে আসে। একটু দুঃখজনক হলেও বলছি যে মাঝখানে কয়েক বছর যেটা অনিবার্য কারণে আমাদের মঞ্চে আমাদের যে সাংস্কৃতিক অঙ্গনে নাটক মঞ্চস্থ হয়নি, কিন্তু সুখের বিষয় আছে এখানে। কিন্তু আবার এই যে নতুন প্রজন্ম যারা, এরা অত্যন্ত উৎসাহ নিয়ে, এবং এদের কথা হচ্ছে যে যে আমরা একটা প্ল্যাটফর্ম, এটা আমাদের পূর্বসূরীরা দিয়ে গেছে, এটাকে যদি তাদের কথা এটা যদি আমরা বাঁচিয়ে না রাখি তাহলে আমরা হারিয়ে যাব। এই প্ল্যাটফর্মটাকে আমাদের, এই যে বঙ্কিম রঙ্গমঞ্চ, আমি যেটা বঙ্কিম রঙ্গমঞ্চ ওনারা যে প্রতিষ্ঠা করে গেছেন, ওনার যে স্মৃতির উদ্দেশ্যে, এটা যদি আমরা নাটক না করি তাহলে বঙ্কিম রঙ্গমঞ্চ কথাটা আসবে না, এবং ওনাদের যে তৈরি প্ল্যাটফর্ম এটা আমরা কিন্তু হারিয়ে ফেলবো। এটা আমরা হারাতে পারি না, এটা আমরা অপরাধী হবো যদি এটা আমরা হারিয়ে ফেলি। তাহলে পূর্বসূরীরা আমাদের হাতে যেটা দিয়ে গেছে সেটা আমরা রাখতে পারলাম না। এটা আমাদের অনেকটা, যদি আমাকে ক্ষমা করবেন, এটা আমাদের একটা ব্যর্থতা বলা যায়, যে আমরা পারিনি। তো এটা আমাদের নতুন প্রজন্মরা মানতে রাজি না। আমাদের নতুন প্রজন্মের এখন এই যে নাটক, সেটা আমাদের শুধু কাঞ্চনাতেই, আমাদের যে যারা নাট্য অভিনয় করে এরা শুধু কাঞ্চনাতেই সীমাবদ্ধ নেই। এরা এখন চট্টগ্রাম শহরে বিভিন্ন টিভিতে বা বিভিন্ন প্রোগ্রামে এরা এখন নাট্যশিল্পী আমাদের হয়ে গেছে, এরা অভিনয় করে। আমি কয়েকজনের নাম উল্লেখ করছি যারা নতুন প্রজন্মের মধ্যে: সৌমেন, সৌমিত্র দাস নান্টু, প্রসূন দাস ছোটন, আমাদের সবার প্রিয়, তারপর রাজদেব দাস পলাশ, বিশ্বজিৎ চক্রবর্তী, সাগর নন্দী, শান্তনু দাস, অম্লান নন্দী, ধীরাজ নন্দী, শুভ্র ঘোষ, মৈত্রী নন্দী, শিলা নন্দী, আরো অনেকে আছে। এরা চমৎকার অভিনয় করে, এবং পরপর দুটো নাটক হয়েছে। এবছর কোনো নাটক হয়নি, যেহেতু এবছর আমাদের শুধুমাত্র পূজার অনুষ্ঠান ছাড়া আমরা আর কোনো অনুষ্ঠান করিনি। কিন্তু এর আগের 2 বছর খুব সফল দুটো নাটক হয়েছে। স্বয়ম্বরা, একটা হচ্ছে স্বয়ম্বরা আর একটা হচ্ছে সেম সাইট, এবং এই দুটোর পরিচালনায় ছিলেন আমাদের এই সুযোগ্য নাট্য পরিচালক মানস দাস, তার পরিচালনায় দুটো। এবং এখানে সঙ্গীত মিউজিক দিয়েছেন চট্টগ্রামের প্রখ্যাত সঙ্গীত শিল্পী মিলন দা। তো খুব জমজমাট, আমি বলবো আমার ভাষায় এটা। সারা রাত দর্শক, আমরা মনে হচ্ছে দর্শক নাটক দেখে না, সময় নাই, কিন্তু এই কথাটা ভুল প্রমাণিত হয়েছে। দর্শক সারা রাত, এবং দর্শকদের একটা ফিলিংস বা অনুভূতি আমরা দেখেছি। ফিলিংসটা কিরকম, যে দর্শক যখন মজা পায় তখন খুব হাততালি দেয়, হইচই করে। আবার যখন কোনো ভিলেনের যখন কোনো শাস্তি হচ্ছে, পতন হচ্ছে, তখন হইচই করে, তারা নিজের অনুভূতি প্রকাশ করে। এটা আসলে খুব মানে মজার একটা ব্যাপার, যে দর্শকরা পুরো নাটকটাকে মানে আত্মস্থ করছে। তা না হলে কখন মানে ভিলেনের পরাজয় হচ্ছে, কখন নায়ক নায়িকার সাথে তার অন্তরঙ্গ গানের পরিবেশ তৈরি করছে বা সিকোয়েন্স হচ্ছে, যে এইগুলো তারা ফিল, এবং কাহিনীর যে পটভূমি সেটার যে দিক পরিবর্তন হচ্ছে, এগুলো খুব মাইনরিটলি তারা খুব মনোযোগ সহকারে তারা এগুলো উপভোগ করে। তো যাই হোক, আমরা আসলে এই যে আমি বলছি অম্লান নন্দী এবং এরা ধীরাজ নন্দী, এরা আমি বলেছিলাম আগে, অম্লান নন্দী হচ্ছে আমাদের শ্রদ্ধেয় কনকনদার ছেলে, এবং ধীরাজ নন্দী হচ্ছে পিন্টু দার ছেলে। এরা খুব ভালো অভিনয় করে, এবং নতুন প্রজন্মের যারা আমাদের বোনেরা আছে, আমাদের ভাইজিরা আছে, মৈত্রী নন্দী, শিলা শিলা অবশ্য আমাদের সাথে আগেও নাটক করেছে। তো এরা এখন চমৎকার। তো এখন এখন একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। আমি আগেই বলেছি যে আমাদের শিল্পীরা এখন শুধু কাঞ্চনাতেই নাই, এরা চট্টগ্রামের নান্দিকার, আমি বলি যে বেশিরভাগ আমরা যাদের সৌমিত্র দাস, প্রসূনের কথা বলেছি, পলাশ, এরা এখন নান্দিকার এবং আবার বিভিন্ন গ্রুপে তারা নাটক করে। তো এই এই ধারাবাহিকতা এখন তারা প্রতিজ্ঞাবদ্ধ, যারা নতুন প্রজন্মের তারা প্রতিজ্ঞাবদ্ধ, যে আমরা এই বঙ্কিম রঙ্গমঞ্চ পেয়েছি, তৈরি একটা রঙ্গমঞ্চ, এই রঙ্গমঞ্চকে আমরা বাঁচিয়ে রাখবো, আমরা লালন পালন করব। এই রঙ্গমঞ্চ আর একদিন ফুলে 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 ফলে সুশোভিত হয়ে আমাদের কাছে, আমাদের এই জগৎকে, নাট্য জগৎকে, আমাদের কাঞ্চনাকে রিপ্রেজেন্ট করবে, প্রতিনিধিত্ব করবে, এই আশাবাদ তারা রাখে। আমিও তাদের প্রতি শুভেচ্ছা, সহযোগিতা।
আন্তরিকতা এবং শুভকামনা সবসময় থাকবে, আছে, থাকবে। তো যাই হোক, এরপর যদি আর কিছু বলার থাকে আমার হয়তো আর তেমন কিছু না। আর সেটা যদি বলতে হয় তোমার সম্পর্কেই বলতে হয় যে তুমি একটা প্ল্যাটফর্ম তৈরি করেছো। তুমি আমি একটু বলি, দর্শকদের উদ্দেশ্যে বলছি একটু, আমাদের সুভাষ শুভ আমরা ননায় ডাকি। ননায় চট্টগ্রামের সাহিত্য অঙ্গনে এবং সংস্কৃতি অঙ্গনে অত্যন্ত পরিচিত, এবং সে তার কবিতা লিখনী এবং কবিতা আবৃত্তি, সে একজন ভালো লেখক, ভালো লেখে। চট্টগ্রামের সাহিত্য চর্চায় তার নাম স্মরণীয়। তার লেখা বিভিন্ন জায়গায় আমরা এখনো পাই, এখনো সে লেখে, লেখালেখিতে তার অন্তত পাকা হাত। আর সবচাইতে আমি বলেছিলাম, প্রথম যে কথাটা দিয়ে বলেছিলাম সেটা দিয়ে আমি একটু শেষ করতে হবে, যে শিষ্টাচার, ভদ্রতা, নম্রতা, আচার আচরণ, এই জিনিসগুলো, এই যে টিটু আমাদের নানাই, এগুলো সে আমাদের আমাদের ছোট ছিল, আমাদের জুনিয়র বেসে, সে ওগুলো আমাদের এই গ্রাম থেকে শিখেছে। এবং গ্রাম থেকে শিখেছে বলে তার যে পরিধি, তার মন্ত্রী পর্যায়ে, প্রশাসনিক পর্যায়ে, ডিসি লেভেলে, তার সঙ্গীত অঙ্গনে, সাহিত্য অঙ্গনে, এবং সুদূর আমেরিকাতে গিয়েও তার যে সাংস্কৃতিক চর্চা, সেই চর্চাটা ধারাবাহিকতা বজায় রেখে সে যে অবস্থানে গিয়েছে, আমি মনে করি এই টিটু স্বীকার করুক আর নাই করুক, আমি মনে করি যে এটাও এই আমাদের সেই কাঞ্চনা পল্লী কল্যাণ সমিতির অবদান। আমি ব্যক্তিগত জীবনে কৃতজ্ঞ, এবং সবার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা, প্রণাম। দাদা, যেখানে থাকি না কেন, সবচেয়ে বড় কথা হচ্ছে আমি কাঞ্চনার সন্তান, আমি বাংলাদেশের সন্তান। যেখানে থাকি না কেন সেটা তো আর অস্বীকার করা যাবে না, কারণ প্রথম সংগঠনের হাতে করি, প্রথম লেখালেখি হাতে করি এই কাঞ্চনা থেকে। তো তুমি আজকে যাদের নাম উল্লেখ করলে, হ্যাঁ, সবচেয়ে আমার মনে আছে ছোটবেলায় তোমার এবং আমার টুনুদা, অঞ্জন দা, যখন দুজনে মানে একসাথে যখন কৌতুক অভিনয় করতো, তখন আমরা মাঠের মধ্যে হেসে গড়াগড়ি খেতাম। তো তুমি তোমার কথাটা বললে না, সবার নামে উল্লেখ করলে। তো আমি বলছি যে স্বরূপদা এবং টুনুদা, মানে আমাদের অঞ্জনদা না থাকলে ওই নাটকটা কেমন যেন প্রাণ পেত না। হ্যাঁ, যে আমার নাটকের নামটা মনে নেই, কিন্তু তোমরা দুইজনে একসাথে অভিনয় করেছিলে, একসাথে মঞ্চ শেয়ার করেছিলে। এটা ছিল ওই নাটকের সবচেয়ে বড় প্রাণ। সম্ভবত নাটকের নামটা ছিল, আমার যতটুকু মনে আছে, পৃথিবীর টাকার গোলাম অথবা অন্য কিছু। হ্যাঁ, আর নাটকের কথা যখন বলছি, যে 1989 সালে যখন আমরা সবে ইন্টার পাস করেছি, এক কল্যাণ মিত্রের ডাকাত নাটক করেছিলাম। ডাকাত নাটক করেছিলাম নারী বর্জিত। আমাদের দাদা পিন্টু নন্দী, হ্যাঁ, পিন্টুদা ওই নাটক নির্দেশনা দিয়েছিলেন। তো নাটকটা এত বেশি জনপ্রিয় হয়েছিল, পরের দিন আমি রাস্তায় হাঁটতে পারছিলাম না, বলে বলে এটা তো ঢাকার সর্দার না। এরকমই আমার মনে আছে, মানে পুজোর পরে আমি ফুলতলাতে বাসের জন্য দাঁড়িয়ে আছি, আর দেখি যে চারদিকে শুধু লোক ভিড় করছে, বলতে ঢাকা সর্দার আসছে, ঢাকা সর্দার আসছে। আর আমি ভয় পাচ্ছিলাম কখন আমার পিটুনি শুরু করে দেয় ঢাকা সর্দার। এরকমই জনপ্রিয় ছিল, বুঝে, এরকমই জনপ্রিয় ছিল তখন। হ্যাঁ, তো সেই এইগুলো স্মৃতিগুলো তো আসলে মানে আমাদেরকে কাতর করে তোলে। আবেগ তাড়িত করে। আমরা আলোচনায় আর দীর্ঘায়িত না করে এখন গানে চলে যাচ্ছি, কারণ আমাদের দর্শকরা গান শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমি আবার যাচ্ছি শোভনের কাছে। শোভন বিশ্বাস, শোভন, তুমি এখন আমাদের কোন গানটা শোনাবে? তোমার মাইকটা একটু আনমিউট করো। হ্যালো, হ্যালো, আমরা শুনতে পাচ্ছি শোভন, এখন ঠিক আছে। হ্যালো, আমি এখন শিল্পী শ্যামল মিত্র এবং মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গাওয়া দোলে দোদুল দোলে ঝুলনা
দোলে দোলে ঝুলনা দোলে দোলে কৃষ্ণ দোলে ঝুলনা দোলে রায় দোলে ঝুলনা দোলে বাহ শোভন, আগেও বলেছি যে তুমি সহ আজকে যারা আছে, তুমি, সৈকত, ইতুন, গৌরী, হ্যাঁ, আমার মেয়ে, আমার ভাতিজি সৃষ্টি, তোমাদের সবার মধ্যে সরস্বতী সেই আশীর্বাদটা আছে। সরস্বতী আশীর্বাদ না থাকলে এত ভালো গান তুমি করতে পারতে না। এইভাবে চালিয়ে যাও। হ্যাঁ, কখনো গান শেখাতে যেন কোনোদিন কোনো অনাগ্রহ তোমাদের মধ্যে সৃষ্টি না হয়, এইটুকু আশীর্বাদ করছি, এইটুকু প্রার্থনা করছি। হ্যাঁ, এখন আমি যাব ইতুনের কাছে। ইতুন, তুমি এখন আমাদেরকে কি শোনাবে? হ্যাঁ, আচ্ছা, আমি এখন আবার একটি মান্নাদের গান শোনাবো। এটাকে বলে নিচ্ছি, অনেক দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, মন্তব্য শোনা যায়? হ্যাঁ, শোনা যাচ্ছে। আমি ইফাকে বলেছি, অনেক দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, অনেক সুন্দর সুন্দর মন্তব্য করছেন। আমি মন্তব্যটা না পড়ে আমি সরাসরি স্ক্রিনে দেখাচ্ছি, আশা করছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা এখন ইন্টারনেট গানে যাচ্ছি।
লিখুন কে তুমি তন্দ্রা হবে না। কে তুমি, কে তুমি, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী, দাঁড়িয়ে আমার চোখের আগে রাঙালে মন পুষ্পরাগে, কে তো চম্পা বরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী। আজ তোমায় দেখে হলো তুমি ছিলে মনের কোণে, আজ তোমায় দেখে হলো মনে তুমি ছিলে মনের কোণে, তোমার ডাকে ফুল হারালো, তোমার ডাকে ফুল হারালো, আমার স্বপ্ন তরুণী, আমার স্বপ্ন তরুণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী। বোঝো না কি বোঝো না বিরাম জানে না আমার মনের পাখি, ওই ভ্রমরাতির গুঞ্জুরায় তাই মন পবনে, ওই ভ্রমরাতি গুঞ্জুরায় তাই মন পবনে, মিলন মায়ায় হয় একাকার, মিলন মায়ায় হয় একাকার, সাদের স্বর্গ ধরণী, সাদের স্বর্গ ধরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী, দাঁড়িয়ে আমার চোখের আগে রাঙালে মন পুষ্পরাগে, কে গো চম্পা বরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী। ধন্যবাদ। ইতুন দারুণ গিয়েছ, অনেক অনেক দারুণ ধন্যবাদ। দারুণ। আমি হাততালি দিয়ে সবাইকে বলবো যে হাততালি দেন, যদি ভার্চুয়ালি আমরা দেখাতে পারবো না। অনেক অনেক ধন্যবাদ। দারুণ গিয়েছে, দারুণ। হ্যাঁ, আচ্ছা, আমি স্বরূপদার কথার সাথে একটু যোগ করতে চাই যে আমরা যখন নাটক করতাম তখন যে আমাদের মঞ্চের পেছনে যে শিকদার বাড়ির মালেক দা,
হ্যাঁ, যে সব সময় ভলান্টিয়ার, মানে মালেকদাকে বলতে হতো না, মালেকদা এসে বলতো যে সবকিছু আমি কন্ট্রোল করবো। তারপর উনার ছোট ভাই ছিলেন কাদের দা, মানে এরা যে অসাধারণ একটা ভূমিকা রাখতেন আমাদের নাটকে, মানে এগুলো অস্বীকার করা যাবে না কখনো। আর আমি গতবার দেখেছি যে মালেকদার ওয়াইফ, যে আমাদের সবার প্রিয় নূরজাহান আপা, হ্যাঁ, শিক্ষিকা, যে উনি যে উনার যে ইনভলভমেন্ট, যে এগুলো এগুলো আসলে মানে বলে শেষ করা যাবে না। যে নূরজাহান আপা কখনো বোধহয় মানে মানে উনি যে আমাদের ক্লাবের সদস্য নন সেটা কখনো না, হ্যাঁ, হ্যাঁ, এটা কখনো বোঝা যেত না। এখনো 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 হ্যাঁ। এমনই আছে, আমি এখনো এমনই আছে, আজকের অনুষ্ঠানের মাধ্যমে এখনো এমনই আছে। মালেকদা, নূরজাহান আপা, প্রয়াত কাদের দা এবং শিকদার বাড়ির এবং আশেপাশে অন্যান্য যারা ছিলেন, যারা তাদের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এরা পুরো পরিবার এসে হ্যাঁ। নাটক উপভোগ করতো, এরাও আগে ভাগে চলে আসতো, এরা পুরো শিকদার বাড়ির লোকজন খুব আগে ভাগেই চলে আসতো। নাটকের ওই জায়গা যদি না পায়, বসার জায়গা যদি না পায়, সেই চলে। ভয়ে ওরা আগে ভাগে সবাই মানে আচ্ছা, স্থান আমি দখল করে নিত। এখন চলে যাচ্ছি আসতো। গৌরীর কাছে। গৌরী, তুমি এখন কি শোনাবে আমাদের? কি শোনাবে তুই? আর আমি এখন একটা রবীন্দ্রসঙ্গীত করব। রবীন্দ্রসঙ্গীত গাইতে আসলে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো আমি একটা রবি ঠাকুরের গানই করছি। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে, আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে। সে সাধনায় মিশিয়া যায় বকুল গন্ধ, সে সাধনায় মিলিয়া যায় কবির ছন্দ, তুমি জানো না ঢেকে রেখেছি তোমার নাম, রঙিন ছায়া আচ্ছাদনে তুমি আমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে। তোমার রূপ মূর্তি খানি ফাল্গুনের আলোতে বসাই আনি,
অরূপ মূর্তি খানি ফাল্গুনের আলোতে বসাই আনি বাঁশরি বাজাই ললিত বসন্তে সুদূর দিগন্তে বাঁশরি বাজাই ললিত বসন্তে সুদূর দিগন্তে সোনার আভায় কাঁপে তব তরি সোনার আভায় কাঁপে তব তরি গানের তানের শিউন মাতনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে। বাহ গৌরী, দুর্দান্ত করেছিস, দুর্দান্ত। আচ্ছা, আমরা মালেকদাকে নিয়ে স্মৃতিচারণ করছিলাম, মালেকদার কথাগুলো বলছিলাম, দেখি মালেকদা যুক্ত হয়েছেন এবং উনি একটা কমেন্টস লিখেছেন, আমি এটা পড়ার লোভটা সামলাতে পারছি না। মনে হচ্ছে সেই স্বাধীনতা পূর্বের কথা মনে পড়ে গেল। দুর্গাপূজাতে খুব শীত ছিল, বাসনানন্দী দিদির অভিনয় এবং রোজিনন্দী দিদি সকলের কথাই মনে পড়ছে আজকের আয়োজনের মধ্যে দিয়ে। অনেকেই আজ প্রয়াত। হ্যাঁ, আমরা তাদের সেই প্রয়াত শিল্পীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমি এখন মালেকদা, তোমাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। হ্যাঁ, এখন আমি সৈকত দত্তকে সাথে কাজে যাচ্ছি। হ্যাঁ সৈকত, তুমি এখন কি শোনাবে আমাদের? আমি আজকে আর মান্নাদে যাচ্ছি না, আজকে আমি বাংলাদেশের শিল্পীদের আমি সত্য সাহার একটি জনপ্রিয় গান। তোমার মাইকটা একটু কাছে আনতে হবে, কারণ একটু মনে হচ্ছে অনেক দূর থেকে শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ একটু দূরে আছে তো সেজন্য। সত্য সাহার একটি জনপ্রিয় গান করার জন্য 90 সালের হয়তো একটি জনপ্রিয় চলচ্চিত্রের একটি গান সত্য সাহা নিজে শুরু করেছিলেন এবং তিনি শিল্পী, তো চেষ্টা করছি গানটি শোনানোর জন্য। মানে লাগে নাকি লাগে না, মানে লাগে না, চাপনে মলুক লোকে সন্দেহ ভরা চোখে, চাপনে বলুক লোকে সন্দেহ ভরা চোখে, আমি তো কারো মানে চাই না, না চাই না, না চাই না, আমি তো কারো মানে চাই না, আমি তো কারো মানে চাই না। यार हमें आँखें धरे नमन रूपेर पाइना, ओ रूप देखे चोख बोले मन बोलानो যায় না। यार हमें आँखें धरे नमन रूपेर पाइना, ओ
রূপ দেখে চোখ ভুলে মন ভোলানো যায় না, তোকে বলে চল, তোকে বলে চল, শোনা হয় না, তোকে বলে চল, শোনা হয় না। যা বলে বলুক লোকে সে কথায় নে মুখে, যা বলে বলুক লোকে সে কথায় নে মুখে, আমি তো হতে চাই না, না চাই না, না চাই না, আমি তো হতে চাই না, আমি তো হতে চাই না, তোকে লাগে না, লাগে না। যা বলে বলুক লোকে সন্দেহ ভরা চোখে, আমি তো মানে চাই না, না চাই না, না চাই না, আমি তো কারো মানে চাই না, আমি তো কারো মানে চাই না। মনের মাঝে বুকটা দিলে মানিক রতন পাই না, নয়ন মুখে না তাকালে মানিক চেনা যায় না। মনের মাঝে বুকটা দিলে মানিক রতন পাই না, নয়ন মুখে না তাকালে আসল চেনা যায় না। তোকে বলে বলো, তোকে বলে বলো, চিরদিন নয় না, তোকে বলে করো চিরদিন নয় না। কত কথা বলে লোকে তারা যে সব বিন্দুকে, কত কথা বলে লোকে তারা যে সব বিন্দুকে, আমি যে বলতে কিছুই চাই না, না চাই না, না চাই না, আমি তো বলতে কিছুই চাই না, আমি তো বলতে কিছুই চাই না। তোকে বলে না লাগে না, তোকে বলে না লাগে না। যা বলে বলুক লোকে সন্দেহ ভরা চোখে, যা বলে বলুক লোকে সন্দেহ ভরা চোখে, আমি যে মানে চাই না, না চাই না, না চাই না, আমি তো কারো মানে চাই না, আমি তো কারো মানে চাই না, আমি তো কারো মানে চাই না। শেখর, তোমার তো গান শুনছিলাম, সেই সাথে আমি মুগ্ধ হয়ে শুনছিলাম তবলার বোলটা, মানে দুটা মিলেমিশে এত চমৎকার হয়ে গেল। তোমার নামটা একটু আরেকটু যদি বলো দর্শকদের উদ্দেশ্যে। তবলা বাদক শিল্পী সানি দে। ওর নামটা কি? হ্যাঁ, শিল্পী শুনতে সানি পাচ্ছেন? সানি দে। সানি, তোমাকে অসংখ্য ধন্যবাদ একটা চমৎকার একটা তবলার বোল আমাদের শোনানোর জন্য। মানে আমি তো মুগ্ধ হয়ে যাচ্ছিলাম, এত কম্বিনেশনটা এত চমৎকার সৃষ্টি হয়েছে সৈকতের গান এবং তোমার তবলা, মানে দুটাই অসাধারণ, অসাধারণ। হ্যাঁ, আমি এখন আমার জেঠুমণি সৃষ্টির কাছে যাচ্ছি। জেঠু, তুমি কি শোনাবে এখন? আচ্ছা, এখন একটা গান শোনাচ্ছি আচ্ছা, নজরুল সঙ্গীত। বল।
মায়াময় স্বপনে কার বাঁশি বাজে গোপনে বিধুর স্বরে কেলো কেলো সহসা মম মায়াময় স্বপনে কার বাঁশি বাজে গোপনে বিধুর মধুর স্বরে কেলো কেলো সহসা মম মায়াময় স্বপনে যেন স্নিগ্ধ আনন্দিত চন্দ্রালোকে যেন স্নিগ্ধ আনন্দিত চন্দ্রালোকে ভরিল আকাশ হাসিল তমসা কেলো কেলো সহসা মম মায়াময় স্বপনে অচেনা সুরে কেন ডাকে সে মরে এমন করে ঘুমের ঘুরে অচেনা সুরে কেন ডাকে সে মরে এমন করে ঘুমের ঘুরে নবনীরদ শ্যামত হে চঞ্চল নবনীরদ শ্যামল হে চঞ্চল হিয়াছি সে তোমরা হলো সহসা কেলো কেলো সহসা মম মায়াময় স্বপনে খুশি অন্তরে গোপনে অন্তরে খুশি অন্তরে গোপনে অন্তরে সোনার মেঘ ভোলাতে আসে মোরে দেখেছি ধ্যানে যেন সে সুন্দর দেখেছি ধ্যানে যেন সে সুন্দর শুনেছি হারিবে প্রাণ বিপসা কেলো কেলো সহসা মম মায়াময় স্বপনে কার বাঁশি বাজে গোপনে মধুর স্বরে কেলো কেলো সহসা মম মায়াময় স্বপনে যেন স্নিগ্ধ আনন্দিত চন্দ্রালোকে যেন স্নিগ্ধ আনন্দিত চন্দ্রালোকে ঘুরিল আকাশ হাসিল তমসা কেলো কেলো সহসা মায়াময় স্বপনে ধন্যবাদ। হ্যাঁ, সৃষ্টি তোমার তোমার রুদ্র সঙ্গীতটা শুনলাম। আমি জানি তুমি আবৃত্তি করো। এখন তোমার কাছে একটা আবৃত্তি শুনে আমরা অনুষ্ঠানের শেষের দিকে যাচ্ছি, এরপর আমি সুরুদ্দাকে কাজে যাব। হ্যাঁ, এখন আমরা সৃষ্টির কাছে একটা আবৃত্তি শুনবো। আচ্ছা, এটার আগে একটু না বললেই নয়, আমি যখন কবিতাটা পড়ছিলাম লিটারালি গুজবাম্পস হচ্ছিল। 2018 সালের 27 জানুয়ারি মানে পরিবারের সবাই আমরা বড় বাবাকে হারাই। তো জানি না কতটুকু ওনার স্বপ্নগুলো আমাদেরকে নিয়ে দেখা যে স্বপ্নগুলো কতটুকু পূরণ করতে পারবো। আর জ্যাঠামণি শাশ্বত দাস টিটো এই কবিতাটা লিখেছেন। অনেকগুলো কথা যেটা আমরা অনেক সময় কথায় প্রকাশ করতে ব্যর্থ হই, কিন্তু কবিতাটাতে এটা অনেক সুন্দরভাবে ফুটিয়ে তোলা আছে। আমি আমার সর্বোত্তম চেষ্টা করব এটি তুলে ধরার। শুরু করছি। কি এমন অভিমান ছিল তোমার? শাশ্বত টিটো। কি এমন অভিমান ছিল তোমার? হয়তো আমরা বুঝতে পারিনি, হয়তো আমরা বুঝতে চেষ্টাও করিনি, হয়তো হাত বাড়িয়ে ছুঁতে চাইনি তোমাকে, কিন্তু ভালোবাসার কম ছিল না এতটুকু। দাদামণি, তবুও কেন নীরবে চলে গেলে? তোমার হাতে গড়া স্বপ্নটা জেগে আছে, একটু মলিন, সবকিছু আগের মতো নেই বলে। তোমার কল্পনার আকাশটাকে আরেকটু বড় করতে তোমার যে ভীষণ প্রয়োজন ছিল আজ, যেমন প্রয়োজন ছিল তোমার ছোট্ট মেয়েটার, যার কাছে
বাবা আজ দূর নক্ষত্রের ছায়া। অভিমানে কি সরে গেলে? কিসের এত অভিমান ছিল তোমার? মাটিতে মিশে আছে আজ তোমার দেহ, কিন্তু তোমার বিশ্বাস মিশে আছে আজও আমাদের মাঝে। তোমার বিশ্বাসের নিঃশ্বাস নিয়ে আমরা চলছি পথ, তবুও বুকের মাঝে হাহাকার করে ওঠে, হাত বাড়িয়ে ছুঁতে ইচ্ছে করে। সময়ের নিয়মে বাধা পড়ে আছি আমরা, কিন্তু তোমার সময় থেমে আছে, থেমে থাকবে। যতদিন আমি থাকবো, আমরা থাকবো, তোমার ফেলে যাওয়া পায়ের পদধূলি থাকবে বাদামি মাটির বুকে, যেমনই পড়ে থাকে উড়ে যাওয়া বক পক্ষীর ফেলে যাওয়া ধূসর পালক। ধন্যবাদ। সৃষ্টি, আমার আসলে এখন আর কিছু বলার মতো নেই। হ্যাঁ, আমি স্বরূপদার কাছে যাচ্ছি আজকে অনুষ্ঠানের সমাপনী কিছু বলার জন্য। আমি আর কিছু নিজে বলতে পারছি না। অনেকটা আবেগ আপ্লুত, কারণ বাবুর কথা যদি আমাদের মনে পড়ে আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হয়ে পড়ি। তো যাই হোক, অত্যন্ত আমরা আমাদের প্রিয় একজন আপন জনকে আমরা হারালাম। তার স্মৃতির প্রতি তার আত্মার শান্তি কামনা করছি। তো অনুষ্ঠানের শেষ প্রান্তে আসলে আমি আমার স্মৃতিচারণে অনেকের নাম উল্লেখ করেছি, কিন্তু আমার ঠিক স্মরণে না আসাতে আমি সবার কথা বা সবার নাম উল্লেখ করতে পারিনি। এজন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। এই মুহূর্তে হয়তো আমার মনে পড়ে না এই মুহূর্তে, বা আমার সঠিক স্মরণে নাই। সবার নাম উল্লেখ করা প্রয়োজন ছিল, সবাইকে শ্রদ্ধা জানানোর প্রয়োজন ছিল, কিন্তু আমার স্মরণে না থাকাতে আমি হয়তো উল্লেখ করতে পারিনি এই অনুষ্ঠানের মাধ্যমে। তাদের প্রতি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর একটা কথা তুমি বলেছো যে আসলে এই বছরটাতে আমাদের অর্জন তেমন কিছু নেই, উল্লেখ করার মতো বা গর্ব করার মতো কিছু নেই। ঠিকই বলেছো, আসলে আমরা একটা প্যান্ডেমিক সিচুয়েশন, আমরা একটু অস্থিরতা, দুশ্চিন্তা, স্বাস্থ্যগত মানে আহ, খারাপ অবস্থানের মধ্যে দিয়ে আমরা পাস করলাম একটা বছর। তো আর অল্প কয়েকটা দিন পরে আজকে 27 তারিখ, একটা নতুন বছর আসছে। আমরা নতুন বছরকে স্বাগত জানাচ্ছি। নতুন বছর সবার জীবনে বয়ে আনুক সুখ শান্তি, অনাবিল সুখ শান্তি আনন্দ। এবং এই যে আমরা দুশ্চিন্তার মধ্যে আছি, কোভিড-19, সেই কোভিড-19 যেন 19 শেষ হয়ে যায়, এটা যেন আর সামনে না আসে, সেই প্রত্যাশা রাখি। আর তোমাকে ধন্যবাদ জানাচ্ছি যে এই সিচুয়েশনে আসলে এইভাবে আমাদের সবাইকে সংযুক্ত করে একটা অনুষ্ঠান পরিচালনা করা, এটা অনেক দুরূহ, অনেক মানে এখানে অনেক টেকনোলজি আছে, বুঝতে পারছি আমি। তো তুমি এই অসাধ্যটাকে সাধন করেছো। আমাদের আগের যে অনুষ্ঠানগুলো সেগুলো আমরা দেখেছি, এখনো হয়তো দর্শক দেখছে, উপভোগ করছে। তো এই যে এই সিচুয়েশনে যে আমরা ঘরে বসে আমরা সবার সাথে যুক্ত হতে পেরেছি, এবং আমাদের যে শিল্পীদের গান অসম্ভব রকম ভালো, শুধু ভালো বললে হবে না, যাদের কণ্ঠস্বর অনেক মানে উচ্চমানের শিল্পীদের কাছাকাছি। তো এই 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 সঙ্গীত আমরা এখানে শুনলাম। তাদের প্রতি আমাদের আরো অনেক, তারা আরো বড় হোক, আরো তারা অনেক উত্তরোত্তর সমৃদ্ধ হোক, আমাদের গ্রামের উজ্জ্বল হোক, নাম উজ্জ্বল হোক, আমি তাদের জন্য আশীর্বাদ করি। এবং সবার প্রতি আজকে যারা দর্শক দেখছেন, যারা শুনছেন, যারা এতক্ষণ যুক্ত ছিলেন, যারা মতামত দিয়েছেন, সবার প্রতি আমার আবার শ্রদ্ধা, ভালোবাসা এবং শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। সুপ্রিয় সুধী, আমরা আমাদের নির্ধারিত সময়ে চলে এসেছি। আজকে আমাদের সাথে যুক্ত হয়ে স্বরূপদা যে কাঞ্চনের ইতিহাস, ঐতিহ্য এবং সেই সংস্কৃতির সে আন্দোলনটা তুলে ধরেছেন। স্বরূপদাকে ধন্যবাদ। আসলে এত কথা উনি এত ইতিহাস সমৃদ্ধ একটা আলোচনা করেছেন, যেগুলো হয়তো তরুণ প্রজন্মের কাছে একটা শিক্ষণীয় হয়ে থাকবে। গৌরী, ধন্যবাদ তোকে।
ধন্যবাদ জানাচ্ছি সৈকত, শোভন, ইতুন এবং আমার জেঠুমণিকে, সৃষ্টিকে। আমরা অনুষ্ঠানটা এখানে শেষ করছি। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ নববর্ষ। সবাই হুম।